স্বাগতম, সুপ্রভাত। আমরা গতকাল আলোচনা যেটা এই অনুষ্ঠান থেকে করছিলাম সেটা হচ্ছে বাস্তু, এবং বাস্তুর উপর একটা পরিবার, একটা সমাজ দাঁড়িয়ে থাকে, এবং সামাজিক নিয়মেই বাস্তুর জায়গাটা তৈরি হয়। আপনারা খবর নিয়ে দেখবেন যে জাপানিজরা এত সেখানে ভূমিকম্প হয়, জাপানিজরা কিন্তু সবসময় বাস্তু মেনে বাড়ি করে, এবং বাস্তুর 19-20 যাতে না হয় তার জন্য সেখানে টপ বাস্তুবিদরা আছে, এবং বোধহয় পৃথিবীর সমস্ত টপ বাস্তুবিদদের একটা বড় অংশ জাপানে থাকে। এটা যেমন বাস্তব, তেমন আমাদের ভারতবর্ষের বুকে অনেক ঘটনা বাস্তুর সঙ্গে আমরা পেয়েছি। ধরুন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, দক্ষিণেশ্বরে তিনি ছিলেন, তার মহিমা, তার গুণ আপনারা প্রত্যেকেই জানেন যে গঙ্গার ধারেই তার গৃহকোণটি ছিল, সেখানে বিভিন্ন ধর্মের মানুষ আসতেন, তিনি তাদের কথা শুনতেন, তিনি যে বক্তব্যটা তার কথামৃত হিসাবেই উঠে এসেছিল। পরে দক্ষিণেশ্বরের কর্মকর্তা বা তাদের সঙ্গে রামকৃষ্ণদেবের যে সমস্যা তৈরি হয়, সেখান থেকে পরিবর্তিত হয় পুরোহিত, রামকৃষ্ণদেবকে নিয়ে চলে আসেন সারদা দেবী। তখন তিনি খানিকটা অসুস্থও ছিলেন, বিবেকানন্দরা কাশীপুরে, এবং কাশীপুর উদ্যানে তার ধীরে ধীরে শারীরিক, কাশীপুর ওই সময়কার কাশীপুর কিন্তু ঝকঝকে চকচকে, গঙ্গার ধার, দারুণ সুন্দর, চমৎকার। ধীরে ধীরে তার শরীরের অবনতি শুরু হয়, ঈশ্বরদত্ত মানুষ, ক্যান্সার ধরা পড়ে, এবং তিনি কল্পতরু সেখানে হলো, তার মৃত্যু হয় 50 বছরে। সুতরাং এই যে বাস্তু পরিবর্তনের নানান ঘটনা, সেটা শুরু থেকে শেষ করা যাবে। শরৎচন্দ্রের গল্পে আপনারা পড়বেন যে তাকে নিয়ে যাওয়া হলো পশ্চিমে, মানে কলকাতা থেকে বা এ থেকে। পশ্চিম মানেটা কি? পশ্চিম মানে কি পশ্চিম ভারত, বম্বে, গুজরাট? তা না, পশ্চিম মানে বিহার। এটাই শরৎবাবুর স্পেশালিটি ছিল। শরীর ঠিক নেই, পশ্চিমে নিয়ে যাও। পশ্চিমে নিয়ে যাওয়ার পর সুস্থ হলেন। পশ্চিমে নিয়ে যাওয়া মানে কি? হয়তো জল, হাওয়া বা জল বাতাসটা সেখানে ভালো, আর সেটাও বাস্তু, সেটাকেও বাস্তুর মধ্যে পড়ে। বাস্তুর যে কত দিক রয়েছে, কত রূপ রয়েছে, আজ তাই নিয়ে পার্ট 2 আলোচনা করব। দেবাচার্যজি উপস্থিত রয়েছেন, ওয়েলকাম স্যার। এবং সরাসরি তার কাছে যে প্রশ্নটি রাখবো, যে বাস্তুর ইতিবাচক দিক যদি আমাদের ধরতে হয়, রামকৃষ্ণদেবের যখন নাম বললাম, তাহলে আমাদের সামনের যে কালী পুজো অর্থাৎ কৌশিক অমাবস্যা, সেটা কতটা কার্যকর হবে? একদম। সবাইকে নমস্কার। প্রথমে বলি যে বাস্তুর ইতিবাচক দিকগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তো মেন ব্যাপার হচ্ছে যে ভালো থাকতে গেলে কি কি করা উচিত বাস্তুর জন্য। স্পেশালি আমি বারবার করে বলি যে একটা বাড়িতে সব কিছু ঠিক থাকবে এটা কোনো কারণেই সম্ভব না। তো সম্ভব করতে গেলে সবার আগে যেটা মিনিমাম যেটা ঠিক করা যেতে পারে সেটা হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর যদি বাড়িতে ঠিক জায়গায় থাকেন তাহলে পরে আলটিমেটলি গৃহটা তো তার দেওয়া, তো অবশ্যই তার নামেই সমস্ত কিছু। তো সেই যদি ঠিক জায়গায় বাসস্থান করেন, তাহলে তার জায়গাটা যদি অবস্থানটা ঠিক জায়গায় হয়, তাহলে আমার মনে হয় 80% প্রবলেম সেখানেও কিন্তু মিটে যাওয়া উচিত। দ্বিতীয় জায়গা হচ্ছে, অনেকে বলেন দাদা আমার বাড়ির রান্নাঘরটাই হচ্ছে ঈশান কোণে, তাহলে আমি কি করব? তো এবারে ঈশান কোণে তো রান্নাঘর হওয়া উচিত না, এটা স্পেশালি অগ্নিকোণে থাকা উচিত ছিল। তো প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রভুর ইচ্ছে যদি হয়, আপনাকে যদি রান্নাঘরটা ওখানে করে দেয়, এবার আপনার বাড়িতে যদি কোনো অবস্থান না থাকে রান্নাঘর পরিস্থিতি মানে চেঞ্জ করার, তাহলে বাড়িতে যে রান্নাটা হচ্ছে, প্রথম রান্নাটা, সেটা প্রভুর নামে উৎসর্গ করে দিন। একই তো ব্যাপার। তো সেই জায়গাটাতে সেটা করা যাবে, অবশ্যই করা যাবে, কেন যাবে না? আপনি তো প্রভুর নামেই দিচ্ছেন, এবং দেখা গেল তার পাশে রান্না, যাই রান্না করি না, হ্যাঁ যাই রান্না করি না কেন, প্রভুর নামে তো আমি দিতেই পারি। আমি যা খাচ্ছি সেটা যদি আমি প্রভুকে দিই, তাহলে ভুলটা কোথায় আছে? বা এটা একটা ভালো সলিউশন দিলেন। হ্যাঁ, এটা একটা বড় পার্ট। মানে ইতিবাচক দিক বললে পজিটিভ জায়গাগুলো উঠে আসে। আমার মনে হয় এগুলো নিয়ে সহজে কেউ বলতে চাইবে না, তাহলে তাদের ভিজিট করার জায়গাটা অবস্থান মুশকিল হবে, এটা একটা পার্ট। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমি যখন বাড়ি তৈরি করছি, মিনিমাম যদি আমার মধ্যে বাস্তু সম্পর্কে কোনো ধ্যান ধারণা না থাকে, তাহলে পরে আমার মনে হয় যে ইন্টারনেট থেকে বলবো না, কিন্তু কোথাও না কোথাও কিছু মানুষ আছেন যারা বাস্তু সম্পর্কে, আপনার এলাকাতেও প্রচুর মানুষ আছেন যারা বাস্তু সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবল। যে সেফটি ট্যাঙ্ক রয়েছে বা যে মেন বাথরুম পায়খানার যেদিকে হবে, সেটা যেন একদম প্রপার নর্থ ইস্টের দিকে গিয়ে না হয়, সেফটি ট্যাঙ্কটা পর্যন্ত যেন না হয়, তাহলে আলটিমেটলি প্রবলেম। রান্নাঘরের সাথে কোনো কারণেই যেন বাথরুমের দেওয়ালটা লেগে না থাকে, তাহলে সেই বাড়িতে
সেই বাড়িতে প্রবলেম, থানা, পুলিশ, কোর্ট, আদালত, এই জিনিসগুলো প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো আমার মনে হয় এই জায়গাগুলো নিজেদের হাতের মধ্যে রয়েছে, এবং আমরা যদি চাই আমরা সেই জায়গাটাকে কিন্তু, ধরুন আপনি রান্না করছেন, তার উপর দিয়ে লোকে বাথরুমে যাচ্ছে, পায়খানা যাচ্ছে এবং সেখান থেকে আবার ব্যাক করছে, তো সেই জায়গাটা কোনো কারণেই কাম্য নয়। এটা গেল দ্বিতীয় একটা পার্ট। তৃতীয় পার্ট হচ্ছে যে আমি গতকালকেও বলেছি, শোয়ার ঘরে স্পেশালি যদি কাপেলদের রুম হয়, মানে নবদম্পতি হয়, তাদের ঘরে যেন কোনো কারণে আয়না না থাকে, তাদের ঘরটা যেন সবসময় সাউথের দিকে ঘেঁষা হয় বা সাউথেই হয়, তাহলে তাদের মধ্যে অ্যাটলিস্ট বন্ডিংটা সবসময় খুব ভালো থাকবে। তো এই জিনিসগুলো আমাদের একটা ফোন আছে, হ্যাঁ ফোনটা নিয়ে। হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার, আমি সৌরভ ভট্টাচার্য বলছিলাম বারাসাত থেকে। কোথা থেকে? বারাসাত থেকে। কলকাতা। আচ্ছা বলুন। নমস্কার। নমস্কার স্যার, আমি অ্যাকচুয়ালি আমার নিজের ব্যাপারে জানছিলাম, ক্যারিয়ারের ব্যাপারে জানবো। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 22শে জানুয়ারি 1994। আস্তে আস্তে। 22শে জানুয়ারি 1994। 94। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন কাইন্ডলি। বিকেল 4:09, বিকেলবেলা 4:09। কোথায় জন্ম? জন্মস্থান কলকাতা। হ্যাঁ, কলকাতাতে জন্ম। কলকাতাতে জন্ম। হ্যাঁ, আমি বেসিক্যালি জানতে চাইছিলাম, আমি তো একটা মানে কাজ করছি, জবে আছি, বাট আমি চাইছিলাম যে আমি ফার্দার বিজনেস করতে পারি কিনা বা কোন লাইনে করলে সুবিধা হবে, তাকে ওভারঅল ক্যারিয়ারটা আমি জানতে চাইছি। ওকে, শনিবার ছিল তো? শনিবার ছিল? হ্যাঁ স্যার, শনিবার ছিল। আচ্ছা, বৃষ রাশি, মিথুন লগ্ন জানা আছে? হ্যাঁ স্যার, বিশ্ব রাশি মিথুন লগ্ন। ওকে, দশমী শুক্লপক্ষে জন্ম, দেবাড়িগণ, আচ্ছা মানে রাক্ষসগণ। আচ্ছা, মঙ্গল হচ্ছে তুঙ্গি, ভালো। আচ্ছা, বকরি স্পেশালি কোনো গ্রহ নেই এখানে। চন্দ্রকেতু, আচ্ছা দেখো, লগ্নের সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5th হাউসে বৃহস্পতি ভালো, 6th হাউসে রাহু, 7th কিছু নেই, অষ্টমী হচ্ছে রবি, বুধ, শুক্র, মঙ্গল। আচ্ছা, নবমী শনি, দশমী কিছু নেই, একাদশী কিছু নেই, দ্বাদশে চন্দ্রকেতু। আচ্ছা, ব্যবসা করতে পারবেন না আমি কখনোই এটা বলবো না, তবে ব্যবসা করার আগে বারংবার ভাবনা চিন্তা করে সেই জায়গাটাতে যাওয়াটা আমার মনে হয় আপনার পক্ষে শ্রেয়। কারণ হচ্ছে শুক্র মঙ্গল একসাথে বসে রয়েছে, মঙ্গল এবং শনির সংযোগ, শনি যেখানে বসে রয়েছে, মাঙ্গলিক না হওয়া সত্ত্বেও কিছু কিছু জিনিস কিন্তু সেই রকম টাইপেরই হয়। কারণ কোনো জিনিস দীর্ঘস্থায়ী নয় আপনার লাইফে, আপনি সেই জিনিসটা খুব কম টাইমের জন্য, এবং তারপর তার উপর থেকে আপনার ইচ্ছাটা চলে যায়, এটা হচ্ছে আপনার লাইফের একটা বড় পার্ট। এবং শুক্র মঙ্গল একসাথে থাকলে পরে বিদ্যার জীবন, কর্মজীবন এবং দাম্পত্য জীবন, তিনটে জীবনেও কিন্তু তার ছায়া ফেলে। তো অবশ্যই কর্মজীবন নিয়ে যখন আলোচনা করছি, বুধ যেখানে বসে রয়েছে, কর্মজীবনে পা রাখার জন্য অ্যাটলিস্ট ব্যবসা করার আগে বারংবার ভাবুন, নইলে হঠাৎ করে আবার কোনো কারণে নিজের মানসিক চাঞ্চল্য হয়তো আসতে পারে, যেক্ষেত্রে যদি মনে হতো এটা না করে অন্য কিছু করলে ভালো হতো। তার জন্য সময় নিন। বয়স আপনার এই মুহূর্তে যথেষ্টই অল্প, 31। তো আমার মনে হয় এই মুহূর্তে আরও 2-4 বছর ওয়েট করে আপনি যদি কোনো বিজনেসের দিকে এগোতেন, মানে অপেক্ষা করতে বলছি। হ্যাঁ, আমার মনে হয় অপেক্ষা করা ভালো। কারণ মাঝে মধ্যে হঠকারিতা চলে আসে লাইফে, এবং প্রচণ্ড কি বলবো, পরিশ্রমের মাধ্যমে যেটুকুনি লাভ করা সেটুকুনি হয়। এক্সট্রা কিছু লাইফে পেয়েছেন, এটা কখনোই হয়নি এখনো পর্যন্ত। তার জন্য আমার মনে হয় যে পরিশ্রমটাই যখন করে সমস্ত কিছু পেতে হবে। মানে আমরা ভাবি না যে কেউ আছে খুব অল্প পরিশ্রম করে অনেক বেশি পায়, আর আপনি হচ্ছেন অনেক পরিশ্রম করে যেটুকুনি পাওয়া সেটুকুনি পাচ্ছেন। এটা হচ্ছে ডিফারেন্স। 13 বছর বয়সের পর থেকে লাইফে স্ট্রাগলের পার্টটা শুরু হয়ে যাওয়া উচিত ছিল। এবং কম বেশি আমার যেটা মনে হয় যে শুক্র মঙ্গলের যে সংযোগ, বারবার যেটা নিয়ে আমি বলি, সেই জায়গা থেকে বারবার করে বলছি যে ব্যবসায়িক জায়গাটাতে পা রাখার আগে বা ব্যবসায়িক মানসিকতাটা আসার আগে আর একটু টাইম নেওয়াটা আমার মনে হয় আপনার পক্ষে শ্রেষ্ঠ। আর কিছু আচ্ছা, বুঝো ওভারঅল ক্যারিয়ারে আমার কোন দিকে মুভ করা উচিত, কোন সেক্টরে যাওয়া উচিত, আমি সেটা জানতে চাইছিলাম। না, বিজনেস করুন। বিজনেস করবেন না কেন? গার্মেন্টসের বিজনেস, রেস্টুরেন্টের বিজনেস করার আপনার খুব ইচ্ছে আছে এই মুহূর্তে, তো হ্যাঁ ঠিক বলছি? একদম স্যার, এটা কি করে হ্যাঁ একদম। তো আপনার ইচ্ছে আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ইচ্ছে থাকলেই তো হলো না, কপালকেও তো একটু সাথ দিতে হয় না? হ্যাঁ, তো সেই আমি এটা ইনভেস্ট করবো, তার আগে মনে হতো ভাববার। আমার মনে হয় একটু ওয়েট করে করুন ভাই, আপনার পক্ষে আগামী দিন সত্যি ভালো থাকবে। কিন্তু হ্যাঁ, বারবার করে বলছি, আপনার লাইফে আপনার জন্মতিথি অনুযায়ী
আপনার লাইফে এমন নয় যে আপনি বসে থাকবেন আপনাকে কেউ এসে কিছু দিয়ে যাবে, যেটা আজ অব্দি হয়নি আপনার লাইফে। নিজের মানুষও আপনার লাইফে মানে নিজেকে খেটে করতে হবে। নিজের লাইফে আপনার নিজের মানুষগুলো অনেক বেশি অপরিচিত আপনার লাইফে। তো সেই জায়গায় আমি কি বলতে চাইছি আপনি আশা করি দারুণ বুঝতে বললেন, পারছেন। কিন্তু এটার উত্তরটা চাই। একদম একদম ঠিকই বলেছেন। উনি বলছেন যেটা একটা চমৎকার কথা বলেন, এর কাব্যিক ব্যাপার হয়ে যাচ্ছে, গোয়িং টু বি ভেরি ইন্টেলেকচুয়াল, হি ইজ দ্যাট। তিনি তো তাই। তিনি বললেন যে জীবনের মানে ঘটনাবহুল জায়গা, সেটা ইতিবাচক নেতিবাচক যাই হোক, ওটা আমি বলতে চাই না, সেটার মধ্যে রহস্য আছে কি? একদম 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 একদম। আর ঘাটতাম না, ঠিক আছে। যাই হোক, আগামী দিন ভালো হোক। অবশ্যই বারাসাতে আছেন, বারাসাতে অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব আছে। যদি মনে হয় একবার এই যে শুক্র মঙ্গল বা রবি শুক্র দারিদ্র যোগ এই জিনিসগুলো আছে, রিলেশনের ক্ষেত্রেও কোথাও না কোথাও একটু সমস্যা চলে আসে, তো সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নিন, আমার মনে হয় বেটার থাকবেন আগামী দিন আপনি। থ্যাংক ইউ, খুব ভালো বললেন। খুব ভালো ফর্মে তিনি কিন্তু অনেকটাই এক্সপোজ করছেন, এটা তার চরিত্র, মানে ওনার কথা বলছি আর কি, যিনি দর্শক ছিলেন তা না। একটা বড় ভালো কথা বললেন, বড় মনে লাগলো কথাটা। সেটা হচ্ছে যে বাস্তু যদি খারাপ হয় বা ভুল জায়গায় রান্না করা হয়, আপনি তার ভেঙে নতুন করে রান্না করেন, বিশেষ করে ফ্ল্যাট যুগে। কি সুন্দর বললেন, ঠিক আছে রান্নাটা করুন, কিন্তু প্রথমটা উৎসর্গ করুন ঈশ্বরকে। একদম, সেটা আপনি যাই রান্না করুন না কেন। আরে বাবা, আমাদের তো প্রথম রান্নাটা হয় সেটা ভাত কিংবা ডাল, তারপর মাছের ঝোল টাছের ঝোল হলো, প্রথমে তো ভাতটাকে ফুটিয়ে তাই দিন না। তো এইটুকুই উনি বলছেন, তাতেই সন্তুষ্ট। এই সন্তুষ্টির জায়গা থেকে আপনি যেমন সলিউশনটা দ্রুত বলে দিলেন, তো আমি একটু কমপ্লিকেশনের দিকে যাচ্ছি। ভগবান আলটিমেটলি স্বর্ণ গৃহ চান না, রেসপেক্ট চান। তো আমার মনে হয় সেটা খুব জরুরি। আপনি মাটির ঘরেই থাকুন না কেন, তাতে যদি মাটির তালাতে করেও দেন না, দেখবেন মাটির ঘরটা একদিন প্রাসাদ হয়ে যাবে, কিন্তু ওই প্রাসাদে গিয়ে যদি আপনি আপনার মাটির ঘরের থালাটার কথা ভুলে যান, তাহলে আপনার পক্ষে প্রবলেম। আচ্ছা, আরেকটা কথা যেটা জিজ্ঞেস করি, যে ধরুন এই যে কৌশিকী অমাবস্যা, একদম যেটা আপনিই বলেছেন যে দেখুন অমাবস্যা প্রচুর আছে। একদম, কালী পুজো যেটা মানে শ্যামা পূজা, দীপান্বিতা দীপান্বিতা, তো তাতে খুব একটা এই ধরনের বিখ্যাত মন্দির, বিশেষ করে তারাপীঠে ভিড় হয়। হবে কি, পাড়ায় পাড়ায় হচ্ছে, শুধু মধু যাবো কেন? কিন্তু কৌশিকী অমাবস্যাতে লক্ষ লক্ষ লোক। একদম, কৌশিকী অমাবস্যাতে প্রাপ্তির জায়গা প্রচুর, আর প্রাপ্তিটা আছে ওখানে সাংঘাতিকভাবে। এবং দেখুন, প্রাপ্তি মানে মেন ব্যাপারটা কোথা থেকে স্টার্ট হয়, স্বর্গরাজ্য প্রাপ্তি, আচ্ছা আমাদের মামাকে পর সিদ্ধিলাভ প্রাপ্তি, এবং বহু মানুষ আছেন যারা করেছেন এতদিন ধরে, খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদেরও বহু অনেক কিছু প্রাপ্তি হয়েছে। তো আমার মনে হয় যে এটা শুধু প্রাপ্তির জন্য। এবার দীপান্বিতা অমাবস্যার যদি ক্লারিফিকেশন এসে চান, ওতে কিছু হবে না আমি এটা বুঝি না, কিন্তু ওতে কাজটা একটু আলাদা টাইপের হয়, একটু ভিন্নাত্মক হয়, একটু হয়তো অনেক সময় রেশারেশি শত্রু নাশের কাজ হয়। আচ্ছা, জিনিসগুলো একটু আলাদা। আচ্ছা, অতিরিক্ত প্রেমের কাজ হতে পারে, মানে মানুষ যেগুলো নিয়ে অত্যাধিক ভাবেন যে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা ঠিক থাকুক। দীপান্বিতা অমাবস্যাতে যে যতটা হয়, কৌশিকী অমাবস্যাতে তার থেকে অনেক বেশি গুণ হয়। এবং শুধু তাই না, কৌশিকী অমাবস্যাটা হচ্ছে সার্বিক, মানে প্রতিটা দিক থেকে রাস্তাটা তার খোলা আছে। এবং সব থেকে বড় কথা যে কি বলবো, আমার যেটা মনে হয় যে মা একটা পাটকাঠি জ্বালিয়ে যদি আপনি শ্মশানে গিয়ে নিজের মনোবাসনা জানান না, কোথাও না কোথাও খুশি, এবং আপনার ইচ্ছেটাকে কমপ্লিট করিয়ে দেন। তো আমার মনে হয় যে কিছু করুন বা না করুন, এই অমাবস্যাটাকে মন থেকে মানুষ রেজাল্ট পেতে বাধ্য। আচ্ছা, এটা যেমন আমি বলছি, তেমন আপনাদেরকে আরেকটি ঘটনা বলি। সেটা হচ্ছে আমাদের দেবাচার্যজি, তিনি কিন্তু প্রত্যেকটা অমাবস্যায় তারাপীঠে থাকেন, তার ভালো লাগার জায়গা। আবার তিনি যখন আসেন, আসা যাওয়া করেন, তিনি কালীঘাটেও যান, দক্ষিণেশ্বরেও যান, প্রত্যেকটি জায়গাতেই তার যাতায়াত আছে। তো ঘটনাবহুল ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা তারাপীঠের প্রতি একটা আকর্ষণ আছে সকলের। দেখুন, সবাই যে সেখানে যেতে পারে পট করে তা না, একদম। হ্যাঁ, তো এবং বিশেষ করে কৌশিকী অমাবস্যাতে তো অসম্ভব দাদা, ওখানে কয়েক লাখ লোক, ফালতু রিস্ক নিয়ে, এটা মনে হয় আমাদের। কিন্তু যদি যেতে পারতাম, যদি কিছু পেতে পারতাম, আর একটু খারাপভাবে বললাম, রাস্তার যে ডিভাইডারটা আছে না, ডিভাইডারের মধ্যে রাত্রে লোক ঘুমায়, ডিভাইডার চিন্তা করুন। এইবারে যদি যেতে পারতাম, এর থেকেও বড় কথাটা হচ্ছে আমরা তো খুব মানে স্বার্থপর তো মানুষ, যদি কিছু পেতে পারতাম, তো পাওয়ার জায়গাটা আপনি করে দিন, আর কি বলবো। না একদম মেন ব্যাপার হচ্ছে যে আমি তো বারবার করে একটাই কথা বলি যে
কোনো মানুষ জীবনে হাতে অনেক স্টোন পড়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু তার জীবনে গ্রহ দোষগুলো না যেমন যদি থাকে, যেমন একটু আগে যার সাথে কথা বললাম সৌরভ মনে হয় তার নাম, দেখুন রবি বুধ বুধাদিত্য যোগ আমরা জানি জ্যোতিষের কাছে গেলেই খুব ভালো, পড়াশোনা অনেক দূর হবে না, পড়াশোনা অনেক দূর হবে না, ও হতে গেলেও হয়তো বাধা, কি কোথাও না কোথাও একটা স্ট্রাগলের পরিমাণ বাড়িয়ে দেওয়া, কারণ রবি বুধ তার সাথে অবশ্যই শুক্র এসে বসে রয়েছে, শুক্র অবধি ঠিক ছিল না জীবনে স্ট্রাগলটা পাবে, শুক্রের সাথে আবার মঙ্গল এসে বসে রয়েছে, এখানে তৈরি হয়ে যায় হতাশা। আবার যার ঘরে গিয়ে বসে রয়েছে সেটা হচ্ছে শনি, মানে আমি যেটা হতাশার কথা বললাম তার উপরে স্ট্যাম্প দিলাম। এটা হচ্ছে বাস্তব, কারণ মঙ্গল শনি লাইফে জটিলতা, নিজের লোকদের সাথে রিলেশনে একটা দূরত্ব, বাবার তরফে স্পেশালি কাকা যেটা পিসিগুলো এক একটা বীজযোগ, এবং শুক্র মঙ্গল আমার মনে হয় লাইফে চরম একটা বীজযোগ। যার যার লাইফে আছেন তারা একমাত্র জানেন যে কতটা সমস্যা পেতে হয় এখান থেকে, এটা একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে রবি শুক্র হলে পরে আপনি খুব ভালো রিলেশনের মধ্যে রয়েছেন, হঠাৎ রিলেশনটা ব্রেকআপ হয়ে গেল, আপনার মামার বাড়ির সাথে আপনার খুব ভালো রিলেশন বা আপনার নিজের ফ্যামিলির সাথে খুব ভালো রিলেশন, যখন আপনার বড় হওয়া স্টার্ট হলো তাদের সাথে দূরত্ব তৈরি হওয়া স্টার্ট হলো। তো যে জিনিসগুলো কষ্টদায়ক আমার মনে হয় সেই জিনিসগুলোকে নিয়ে আমি কেন চলবো, যেখানে আমার ভাগ্য বিড়ম্বনা তৈরি করছে, যেখানে আমার কোথাও না কোথাও সমস্যা তৈরি করছে, এই জিনিসগুলো নিয়ে চলার মতো জায়গা বা মানুষ তো আমি নই, বা আমার লাইফে এগুলো পাওয়া উচিত ছিল না। হ্যাঁ, পূর্বজন্মের কিছু হয়তো ভুল কর্ম ছিল যার ফল হিসেবে আমাকে এইগুলো এখানে বসেছে, এবং আমি তার অনেকটাই ভোগ করেছি। এখন আমি সজ্ঞানে কোনো রকম পাপ করি না, আমি প্রভুর নাম করি, প্রভুর আঙুল ধরে রয়েছে, এবং সবসময় বলি আমার হাতটা ছিল না, ভুল করে আমিও যদি ছেড়ে দিই তুমি আমার আঙুলটা ধরে রেখো। তো তাহলে আমার হোঁচট খাওয়ার জায়গাটা স্পেশালি থাকা উচিত না, তাহলে আমার গ্রহগুলো যেটুকুনি আমাকে লাইফে ডিস্টার্ব করছে সেখান থেকে যদি আমি বেরোতে পারি, তার যদি কোনো রাস্তা থাকে, আমি কখনোই কোনোদিনও কাউকে বলবো না যে 100% আপনি কৌশিক অমাবস্যা, কেন এর থেকেও যদি কোনো বড় অমাবস্যা আসে সেখানে কাজ করলে বেরিয়ে যেতে পারবেন, গ্রহদোষ থেকে বেরিয়ে যেতে পারবেন, 80% তো রেহাই পাবেন, 20% থাক না, 20% নিয়ে আমরা লড়াই করতে পারি। কিন্তু মুখের সামনে এসে যাওয়া জিনিসগুলো যখন পাবো না, একটা মেয়ে 14 বার সেজে গুজে গিয়ে বসলো, 14 বারের মধ্যে দেখা গেল 8 বার বিয়ে ঠিক হলো এবং তারপরে ভেঙে গেল, সেই মেয়েটার মধ্যে কি চলে? একটা ছেলে কন্টিনিউয়াসলি চাকরির পরীক্ষা দিচ্ছে 0.25, মানে বুঝতে পারছেন, যেটা হয়তো আমাদের লাইফে কোনো মায়না রাখে না, কিন্তু সেই ছেলেটার জীবনে রাখে, প্রচণ্ড গুরুত্ব রাখে, যে ছেলেটা 0.25-এর জন্য একটা হয়তো গভর্নমেন্ট জব পেল না। তো এই জিনিসগুলো যখন থাকে না, তখন মানে এর দুঃখটা না ফ্যামিলি কাউকে বোঝাতে পারে, আর না যে দিয়েছে সে কখনো কাউকে বোঝাতে পারে। 0.25-এর জন্য চাকরি না হওয়াটা যদি চারপাশে তাকিয়ে দেখেন অনেকের হয়তো এরকম হয়ে রয়েছে। তো তার জন্য যেটুকুনি রিকোয়ারমেন্ট প্রভুর কাছে যাওয়া বা যেটুকুনি সমস্যা থেকে বেরোনো, সেই জায়গাটাকে চেষ্টা করুন। আমার মনে হয় আরামসে আগামী 1 বছরের মধ্যে এমন কিছু রেজাল্ট পাবেন যেটার প্রতি আপনার আগামী দিন বিশ্বাস হবে, এবং আপনি অন্যকে বলবেন আজকে যেটা আমি আপনাকে বলছি। একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে অনেকের মধ্যে ইগো কাজ করে, ইগো, এবং প্রায় প্রত্যেকটি ফ্যামিলিতেই দেখা যায় যে কম বেশি ইগোওয়ালা একটা মানুষ রয়েছে। তারা চট করে কারোর কাছে মাথা নত করে না, খুব দুরবস্থার মধ্যে চলছে, হয়তো তার ভেতরে যন্ত্রণা রয়েছে। সেক্ষেত্রে আপনি তো বলেন যে সারাদিনে একবার প্রভুর কাছে একদম নিয়োগ করো তুমি, তো এই যে ইগোর জায়গাটা, আমি খুব কষ্টে রয়েছি, তবু আমি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছি না, তারা কি করবে? মানে এই 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 কৌশিক অমাবস্যাটাকে কেন্দ্র করে ইংরেজিতে একটা কথা আছে, ইগো অলওয়েজ কিল ইউর ট্যালেন্ট। হ্যাঁ। তো আমার মনে হয় যেটা আপনার ট্যালেন্টকে ধ্বংস করে দিচ্ছে সেটাকে নিয়ে আপনি কেন চলবেন? ফার্স্ট কথা হচ্ছে এটা, ইগো থাকলে পরে প্রবলেম আসবেই, এবং প্রবলেমটা শুধুমাত্র যে বাইরে থাকবে তা নয়, ঘরের লোকেদের সাথেও হবে। হ্যাঁ, আমার মনে হয় যে যদি আপনার ভগবানকে ডাকতে ইগোর প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ডাকবেন না, কোনো কারণ নেই। যখন তার আপনাকে দিয়ে ডাকানোর ইচ্ছা হবে আপনি তখন তার নাম ঠোঁটের মুখ পড়ে রাখবেন, তো অটোমেটিক চলে আসবে। মানে আজকে আমার কথাগুলো শুনে হয়তো আপনার যার যে মানেন না তার হয়তো হাসি পাবে, কিন্তু আমার মনে হয় যে একটা দিন আসবে এরকম না মানা মানুষ আমি জীবনে বহু দেখেছি। দীর্ঘ বছর ধরে প্র্যাকটিস করতে করতে বহু মানুষকে দেখলাম, দীর্ঘ 15-16 বছর ধরে তারাপীঠের রূপ দেখলাম। তো প্রতিটা জায়গায় প্রতিটা জিনিস এবং বিশ্বাসের জায়গাটা সাংঘাতিক। অবিশ্বাসী মানুষগুলো যখন বিশ্বাসী হয় না, তখন দেখবেন হয়তো আপনার ভালো লাগবে, বাড়ির মানুষগুলোর ভালো লাগবে যে এতদিন ধরে বলেছিলাম এটা আরও আগে করতে পারতো, কিন্তু
প্রভুর ইচ্ছে যতক্ষণ না হবে ততক্ষণ তার নাম আপনার মুখে আসবে না। এবং কিছু কিছু মানুষ আছেন যাদের হয়তো কোনো দিনই আসেনি, কিন্তু দেখা গেল জীবনের শেষ দিন বিছানায় শুয়ে রয়েছে, বহু যন্ত্রণার সম্মুখীন হয়েছে, চোখের কর্নার দিয়ে জল পড়ছে এবং লাস্ট টাইম একটাই কথা বেরোচ্ছে, প্রভু তুলে নাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রভু তখন হয়তো বসে দেখছেন যে ইঁদুর দৌড়ে মানুষের যখন জন্মগ্রহণ করেছিলাম তখন শুধু দৌড়েছিলিস, তখন সারাদিনে আমাকে একবারও ডাকার প্রয়োজন হয়নি, আজকে কষ্ট পাওয়ার জায়গাটাতে একটুখানি পেয়ে আয় আমার কাছে, আমি অ্যাকসেপ্ট করে নেব। তো আমার মনে হয় ওই জায়গাটাতে না পৌঁছানোর আগে একবার হলেও নিজেকে তার কাছে সমর্পণ করে দিন। তার যা যা আছে সে তার থেকে যদি কিঞ্চিত ভাগও আপনাকে দেয়, আপনি শ্রেষ্ঠ আপনার লাইফে। এবং এটা আমি জানি যে দেবাচার্যজি যে তিনি যে তারাপীঠে যান তার গল্প কালকে শুনছিলাম, তিনি নিজে ড্রাইভ করে যান, ড্রাইভ করে ফেরেন, সারাদিন ওই কঠোর পরিশ্রম, মানে যাগ যজ্ঞ করার পর শরীরে কিছু থাকে না প্র্যাকটিক্যালি। তারপরে বিভিন্ন মানুষের কাজের যে থাকে যে আমার কাজটা একটু করে দিয়ে আসবেন বা ইত্যাদি, কোনো মানুষ পারে না তখন, মানে বিছানাটা তার কাছে ওই দিকে বেস্ট জায়গা, সেখানে উনি ওই রাতে ড্রাইভ করে ফিরে আসেন। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে হয়তো একবার দুবার ওই বহরমপুর বা কোনো একটা জায়গায় একটুখানি খেয়ে নিলেন, রাতের খাবার হোক, বা তখন বেশ অনেকটাই রাত হয়ে যায়, করে তিনি বাড়িতে এসে পৌঁছেছেন 4টের মধ্যে। দ্যাটস দ্য হিউম্যান, মানে এই যে স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা, এটা উনি পেলেন কি করে? এক লাইনে উত্তর দিন। না, রাতেই ফেরার একটা কারণ হচ্ছে, রাতেই ফেরার কারণটা হচ্ছে যে পরের দিনকে সকালে অনেক মানুষের আর্জেন্ট কাজ থাকে, তাদের যে কাজটা নিয়ে গেছে তাদেরকে দিতে হবে। না তাদের কাজটা কেউ তো 2-3 দিন পরেও দেওয়া যেতে পারে, ম্যাক্সিমামই তো সেদিনকে দেবে। কিন্তু না, তার জিনিসটা যখন আর্জেন্ট থাকে না, আমার মনে হয় তার যদি তাড়াতাড়ি উপকারটা হয় তার জন্য রাত্রে, নইলে পরের দিনকে সকালবেলায় ঘুম থেকে উঠে খেয়ে হ্যাঁ, তো আপনি তো রিলিশ করছেন না। না ওই একটাই কারণে আমি মনে হয় যে তাড়াতাড়ি যদি জিনিসগুলো তাদের অবধি পৌঁছে দেওয়া যেতে পারে, তারা যদি দায়িত্বটা যেহেতু আপনি নিয়েছেন। একদম অসাধারণ দেবাচার্যের থার্ড পার্ট নিয়ে আগামীকাল সকালবেলা, আর শুক্রবার দিন তিনি কিন্তু বিকেল 5টায় বেহালাতে থাকবেন। নমস্কার।